এনসিপি যে কি জিনিস, ওই যে নির্বাচন কমিশনের আর বৈশাখীর মেলার, এই জনগণ নিয়ে উনি স্বপ্নে আছে। এগুলোতে জামাত কিন্তু সিট খুব বেশি জিতবে বলে মনে হয় না। কেন? যে আগামী ইলেকশন পুরনো সিস্টেমে হবে, এই সংস্কার প্রক্রিয়াটার সঙ্গে নির্বাচন প্রক্রিয়ার কোনো বিরোধ নাই। উনি একটা ঘোষণা করবেন, সেই ঘোষণা ছাড়াই উনি হুমকি দিচ্ছেন রাজনৈতিক দলগুলোকে, তিনি জনগণকে নিয়ে। তার মানে তার একটা পার্টি আছে। জামায়াতে ইসলামী যদি লোয়ার হাউসে 20টা সিটও পায়, সে যদি 10% ভোট পায়, সে কিন্তু আপার হাউসে 10টা সিট পেয়ে যাবে। সঙ্গে আমরা ছিলাম যেহেতু আপনার কাছে যেটা বেশি জানতে চাচ্ছিলাম যে দুদু ভাই খুব একটি মানে অভিমানী প্রশ্ন বা অভিমানী কথা বলেছেন যে এই সরকার বিএনপির, আমরাও মনে করি এখন তো বিএনপির পক্ষে মানে হয়তো অনেক 70-80, আমি জানি না কত শতাংশ বলবো জনসমর্থন, তাদের কি পাশ কাটিয়ে 2-3টে আসন পাওয়া দলগুলোর দাবি দেওয়ার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে কেন রে ভাই? আচ্ছা, আসছি। তার আগে ওই যে শিশির ভাই দুটো জিনিস একটু আমার ভিন্ন মত আছে সেটা বলি। তথ্যগত বিচারক নিয়োগে যে আইন হয়েছে, এটা বিচার বিভাগীয় সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে হয় নাই। বিচার বিভাগীয় সংস্কার কমিশনের রিপোর্ট সুশীল ভাই চেক করতে পারেন, আমি চেক করে নিলাম কারণ আমি এটা নিশ্চিতভাবে জানতাম। 8 ফেব্রুয়ারি প্রাথমিক রিপোর্ট দেওয়া হয়েছে, 25 জানুয়ারি এনটা তৈরি করা হয়েছে। এনটা আগেই তৈরি হয়েছে কারণ সমাজ এটা নিয়ে দাবি ছিল এবং আমাদের কনস্টিটিউশনালে, আমি ভুল না করলে আর্টিকেল 95-এ 3টা অপশনের মধ্যে এটা একটা। এই আইনের কথা আমরা দীর্ঘদিন থেকে বলেছি। নাম্বার 2, সেক্রেটারিয়েট আলাদা করাও আসলে কমিশনের রিপোর্টের সাথে কোনো সম্পৃক্ততা নেই, কারণ এটাও প্রধান বিচারপতি বলেছেন। এবং 99 সালে মাজদার হোসেন মামলা, এটা 25-26 বছর আগে এই রায়, এই সুরাহা হয়ে গেছে। এই রায়টা বাস্তবায়ন করে নাই সরকারগুলো তাদের ব্যক্তিগত বা গোষ্ঠী স্বার্থের কারণে, সেটাই সরকার করবে। এটা বিচার বিভাগীয় সংস্কার কমিশনের আসলে সাজেস্ট করার কোনো রকম কোনো প্রয়োজনও নাই, এটা ওই রায় থেকেই হয়েছে। আচ্ছা, এবার আপনি যেটা বলছেন, আমি যেটা দেখছি এটা খুব স্বাভাবিক, যেই দলটা যেটা তার সুবিধা হয় সে সেটা বলবে, আমি এর মধ্যে কোনো প্রবলেম দেখছি না। বিএনপির জন্য ফার্স্ট পাস দ্য পোস্ট ইজ বেটার, সে সেটা বলবে। জামায়াতের জন্য, জামায়াত কিন্তু লোয়ার হাউসেও তারা চেষ্টা করছেন যাতে এটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। আমি গ্রসলি একটা হিসাব বলি, আমরা ধরে নিলাম, আমি নিশ্চিত নই, আমরা এখন পর্যন্ত আসলে বহুদিন ভোট হয় না, তো ধরে নিলাম যে আমাদের 10% ভোট আছে, ধরে নিলাম। এগুলোতে জামাত কিন্তু সিট খুব বেশি জিতবে বলে মনে হয় না। কেন? ধরুন বাংলাদেশে অন অ্যান অ্যাভারেজ সিটে ভোটের সংখ্যা হচ্ছে 3.5 থেকে 4 লাখ ভোটার, এটা হলো অ্যাভারেজ। এক্সট্রিম আছে 7 লাখ আছে, 2 লাখ আসন কেন্দ্রিক। হ্যাঁ, আসন কেন্দ্রিক। এখন জামাতের কোনো একটা সিটে আগে 30,000-40,000 ভোট ছিল, সেটা যদি দ্বিগুণ হয় 50-60,000 হয়ে যায়, তারপর আপনি জিতছেন না, সিট পাচ্ছেন না। ধরলাম, আমি আবারও বলছি তাত্ত্বিকভাবে, যে এটাতে জামাত 15টা বা 20টা সিট পেল, কিন্তু 10% যদি হয় ওনারা 30টা সিট পাচ্ছেন, সুতরাং উনি এটা চাইবেন, এটাই স্বাভাবিক। আবার বিএনপি তার জায়গা থেকে চাইবে না, কারণ ফার্স্ট পাস দ্য পোস্টে উনি লুজার হয়েছেন, আপনি যে একটা উদাহরণ দিয়েছেন। আবার একই সাথে ওনার আবার এটাতে গেইনিংও আছে, এখন ওনারা গেইনিংয়ের জায়গায় আছে। কিন্তু ডিবেট অন্য একটা জায়গায়। বাংলাদেশে যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হয়, বাংলাদেশের সরকার গঠিত হবে না, সরকার টিকে থাকবে না। যেমন ধরুন আর্টিকেল 70, এই সরকার মানে কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন যেভাবে সাজেস্ট করেছে, আমি এটা সমর্থন করি না। তো ওই কমিশনে আমাকেও ডাকা হয়েছিল, আমি একজন মানে আমার অপিনিয়ন দেওয়ার জন্য সেখানে গেছি। ওনারা শুধুমাত্র ট্রেজারি বিল ছাড়া অনাস্থার ক্ষেত্রে এটা ওপেন করে দিয়েছেন। আমরা 70 যেভাবে রেখেছি এটা রং। পাকিস্তান কনস্টিটিউশনে যেটা আছে সেটা রেদার ভালো। ওনারা বলছে সরকার গঠন, অনাস্থা, সংবিধান পরিবর্তন এবং ট্রেজারি বিল, এই 4টা ছাড়া ভোট দেওয়া যাবে। তো আমরা 70 দিয়েছিলাম, আমাদের জন্য দরকার, কারণ আমাদের সরকার টিকবে না। যেমন ধরুন জার্মানিতে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আছে পার্লামেন্টে, একটু বলি, ওদের সরকার গঠন করার সময় এমন হয় যে বিরোধী দলও তাকে সমর্থন দিতে হয়, নাহলে সে মেজরিটি পাচ্ছে না। সো বাংলাদেশে আমি মনে করি লোয়ার হাউসে এটা সম্ভব না। এজন্য আমরা যে জিনিসটা চেয়েছিলাম, আপার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা ভোটের হবে, যেটা অবশ্য বিএনপি ডিসঅ্যাগ্রি করছে আমার কাছে, এই একটা প্রবলেম। তাহলে একটু যোগ করে দেই, জামায়াতে ইসলামী যদি লোয়ার হাউসে 20টা সিটও পায়, সে যদি 10% ভোট পায়, সে কিন্তু আপার হাউসে 10টা সিট পেয়ে যাবে। সো ওখানে এক ধরনের কম্পেনসেশন হতে পারে। সো এই মিক্স বা হাইব্রিড সিস্টেমটা বেটার হতে বলে আমার মনে হয়। একদমই। শেষ ভাই, সংখ্যানুপাতিক বিষয়টি আমরা বলছিলাম নির্বাচন পদ্ধতি নিয়ে, এটি জামাত সংখ্যানুপাতির দিকে গিয়েছে, এটি কি এত জরুরি কেন? এটি প্রশ্নটা জরুরিয়াতের না, প্রশ্নটা হলো একটা সিস্টেমেটিক পরিবর্তনের প্রপোজাল। তো সিস্টেমেটিক পরিবর্তনের প্রপোজাল তো আসতেই পারে, আপনিও দিতে পারেন, আমিও দিতে পারি, আরেকজনও দিতে পারে। বিএনপি কি তার 31 দফায় কি সিস্টেমেটিক পরিবর্তনের প্রস্তাব করেনি? বিএনপি তো ফর দ্য ফার্স্ট টাইম দ্য পলিটিক্যাল পার্টি লং বিফোর প্রপোজড যে একটা উচ্চ কক্ষ থাকতে হবে, একটা নিম্ন কক্ষ থাকতে হবে। এই বাই ক্যামেরাল পার্লামেন্টারি মেকানিজমের প্রপোজাল তো বিএনপি দিয়েছে, এবং এটা এখন না, দিয়েছে আরও আগে। এই যে একটা প্রপোজাল দিয়েছেন,
এই প্রপোজালটা বাস্তবায়ন করার জন্য মেকানিজমটা কি? মেকানিজমটা হলো পার্লামেন্ট নির্বাচন হবে। এখন প্রশ্ন এসে দাঁড়ালো, এই পার্লামেন্ট নির্বাচন আগামীতে যা হবে এটাই কি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, নাকি এটা ইউনি ক্যামেরাল পার্লামেন্ট হবে, এইটাই এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে? এটা যারা গঠন করবে তারা আবার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ইন্ট্রোডিউস করবেন। ফলে এখন যে আর্গুমেন্টে করা হচ্ছে, এই আর্গুমেন্টে করা হচ্ছে যে আগামী ইলেকশন পুরনো সিস্টেমে হবে, আর পুরনো সিস্টেমে এসে পার্লামেন্ট গঠন করে 2/3 মেজরিটি নিয়ে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবে, অ্যামেন্ডমেন্ট হয়ে দ্বিকক্ষ ব্যবস্থা চালু হবে, এই দ্বিকক্ষ ব্যবস্থার অধীনে তার পরবর্তী নির্বাচন হবে, আমি যদি বুঝে থাকি রোডম্যাপটা। ফলে এখানে এই যে প্রপোজাল, পিআর সিস্টেমের প্রপোজাল, পার্লামেন্টারি মেকানিজম পরিবর্তনের প্রপোজাল, মহিলাদের ডাইরেক্ট ইলেকশনে অংশগ্রহণ করার প্রপোজাল, তারপরে বিচার বিভাগীয় আলাদা সচিবালয় বানানোর প্রপোজাল, বিচার বিভাগকে কমপ্লিটলি শাসন বিভাগ থেকে আলাদা করে দেওয়ার প্রপোজাল, এই প্রশ্নগুলো আসছে কেন? এই প্রশ্নগুলো আসছে আমরা একটা মারাত্মক ফেসিস্ট এক্সপেরিয়েন্সের মাধ্যমে গিয়ে আমাদের সামনে এখন প্রশ্ন এসে দাঁড়ালো, ক্ষমতার ব্যালেন্সটা কি করে সুবিন্যস্ত করা যায় প্রশাসনিক কাঠামোতে। দেখবেন এই সংস্কারগুলো কিন্তু কাঠামোগত সংস্কার। জি, আমরা একটু সামনে যাব। জি, ফলে আমি মনে করি এই সংস্কার প্রক্রিয়াটার সঙ্গে নির্বাচন প্রক্রিয়ার কোনো বিরোধ নাই, কিন্তু যদি রোডম্যাপ সঠিকভাবে ডিক্লেয়ার করা হয় আমার ধারণা এভরি পার্টি উইল বি হ্যাপি। দ্রুত রোডম্যাপ দরকার। জি, এই বিষয়টিতে আজকে বিএনপি থেকে সদস্যরা একটি সংবাদ সম্মেলন করে হতাশা জানিয়েছেন যে সবগুলো পার্টির সঙ্গে যে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা, তারপরে অন্তর্বর্তী সরকার যে সংবাদ সম্মেলনে যে কথাগুলো বলবার কথা সেখানেও সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করেনি। এ নিয়ে হতাশা প্রকাশ করেছে। এটি নিয়ে নতুন করে কিছু বলবার না। আমি যদি জানতে চাই দুধু ভাই একটি বিষয় আপনার কাছে, সচিবালয়ে একটি আন্দোলন চলছে এবং সেখানে সেটি পুরো দেশে ছড়িয়ে পড়ছে। সরকারি কর্মকর্তারা তারা তাদের একটি অধ্যাদেশ প্রত্যাহার চান। এটির সঙ্গে কি মনে হয়, কোনো ষড়যন্ত্র, কোনো তত্ত্ব, কোনো কিছু পান নাকি? দাবি তো ঠিকই আছে। প্রথমে আমি আগের প্রশ্নটা, দুটো প্রশ্ন আপনার কাছ থেকে আসছে। একটা হচ্ছে রোডম্যাপ নিয়ে আমরা বলছিলাম। রোডম্যাপ নিয়ে, সরি, সেটি হচ্ছে যে সবার সঙ্গে কম বেশি ওনারা আলোচনা করতেন, করে একটা ঔদ্ধত্যপূর্ণ, যেটা সাধারণত রাজনৈতিক দল বা সংস্থা বা নেতৃবৃন্দ বলে থাকে, সেটি এই সরকার বলছে এবং বলে একটা বিষয় ক্লিয়ার করছে। আমার কাছে মনে হয় তার একটা রাজনৈতিক দল আছে। ডক্টর ইউনূস সাহেব বলেছেন, যেটা আমি বুঝতে ভুল না করে থাকি, জনগণকে সঙ্গে নিয়ে তিনি এটা মোকাবেলা করবেন, ষড়যন্ত্র জনসম্মুখে সব প্রকাশ করে জনগণের সঙ্গে নিয়ে মোকাবেলা করবে। জি, উনি তো জনগণকে নিয়ে যে মোকাবেলা করবেন, এটা রাজনৈতিক বিষয়। উনি একটা কংক্রিট ডিসিশন নেবেন, যেটা রোডম্যাপ, যেটা জাতির সামনে প্রকাশ করবেন, সেটা আগামী আগস্ট, জুন অথবা ডিসেম্বর উনি একটা ঘোষণা করবেন। সেই ঘোষণা ছাড়াই উনি হুমকি দিচ্ছেন রাজনৈতিক দলগুলোকে, তিনি জনগণকে নিয়ে, তার মানে তার একটা পার্টি আছে। তার সঙ্গে জনগণ কি নাই? সাধারণ জনগণ তার একটা না কোনো সব জনগণ ম্যান্ডেট দেননি আপনারা? না, সেটা রাজনৈতিক দলের মধ্য দিয়ে তাকে সমর্থন দেওয়া হয়েছে। তার কোনো দল নাই, সকল দল তাকে সমর্থন দিচ্ছে। সে যখন এটি বলছে তার মানে তার একটা দল আছে, সেটা হচ্ছে এনসিপি। আচ্ছা, এনসিপি যে কি জিনিস, ওই যে নির্বাচন কমিশনের আর বৈশাখীর মেলার, এই জনগণ নিয়ে উনি স্বপ্নে আছেন আমার বিবেচনায়। এটা একটা মানে তার, জি, আমরা এটা শেষ করব। জি, মানে এটা ভুল ধারণা। সচিবালয়ের দিকে যাচ্ছিলাম। আর সচিবালয়ের বিষয়টি, যত কিছু যা কিছু হচ্ছে সেটি যদি সরকার নিয়ন্ত্রণ না করে তাহলে বুঝতে হবে এটাকে তারই সৃষ্ট, অর্থাৎ দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া। সরকারের সেনাবাহিনী আছে, সরকারের পুলিশ বাহিনী আছে, সরকারের নিজস্ব মেকানিজম আছে, তাদের সঙ্গে আলাপ করে একটা ফয়সালায় যাওয়া। সরকার কোনো উদ্যোগই নেয় নাই। জি, যদি একদম 10 সেকেন্ডে জানতে চাইবো যে যদি রোডম্যাপ ঘোষণা করে তাহলে এইসব রাজনৈতিক দলগুলোর ঐক্য ফিরে আসা কিংবা দেশে শৃঙ্খলা ফিরে আসবে কিনা? রাজনৈতিক দল নির্বাচনের দিকে তাকিয়ে আছে, নির্বাচন করতে চাই, সেটাও তারা মতামত ব্যক্ত করছে। রোডম্যাপ সবাই চাইছেন, জি, সব রাজনৈতিক দল, সেই এমনকি এনসিপিও চাইছে, জামাতও চাইছে, বিএনপিও চাইছে এবং অন্যান্য রাজনৈতিক দলও চাইছে। আমার ধারণা এই জায়গাটায় যদি আসে সরকার, তাহলে একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি হবে এবং সংকট বাড়ার থেকে কমার দিকে এগোবে। জি, একদম আমরা সেই প্রত্যাশা করছি। দুদু ভাই, শিশির ভাই এবং জায়েদ ভাই, আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম